নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। মেয়ের বিয়ের বাজার করে বাড়ি আর ফেরা হলো না বাবার। রংপুরে বাসের ধাক্কায় মৃত্যু শালগঙ্গার বাসিন্দা মঈনুদ্দিন লস্করের। কৌশিক রায় খাদ্য সরবরাহ, বরাক উন্নয়ন ও মাইন্স অ্যান্ড মিনারেলে এবং কৃষ্ণেন্দু পাল পশুপালন, মিন এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনার মন্ত্রক পেলেন। কাঁঠাল রোডে এক রাতে দুটি বাড়িতে চুরি, আতঙ্ক এলাকায়। 17 দিনে চতুর্থ চুরির ঘটনা। গোসাইপুরে মহাসড়কে দুর্ঘটনায় আহত 3, তীব্র প্রতিক্রিয়া এলাকায়। আসামি হিন্দিভাষী মন্ত্রণালয় নিয়ে রাজনৈতিক বিতর্ক, অখিল গগৈকে মূল স্বর্ণকারের জবাব। এবারে সংবাদ বিস্তারিত। হৃদয় বিদারক ঘটনা। মেয়ের বিয়ের বাজার করে বাড়ি আর ফেরা হলো না বাবার। বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান উধারবন্দ শালগঙ্গার বাসিন্দা মঈনুদ্দিন লস্কর। সোমবার বেলা 2:30টা নাগাদ শিলচর ইম্ফল জাতীয় সড়কের রংপুর আখড়ার সামনে নৈশ বাসের ধাক্কায় মৃত্যু হয় মঈনুদ্দিন লস্করের। জানা যায়, মঈনুদ্দিন লস্কর ও তার শালক স্কুটি করে উধারবন্দ ফেরার পথে রংপুর আখড়ার সামনে পেছন দিক থেকে এসে জগন্নাথ ট্রাভেলসের একটি বাস ধাক্কা দেয়। মঈনুদ্দিন স্কুটির পেছনে বসেছিলেন। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অল্প বিস্তর আহত হন চালক। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেলেও বাঁশকান্দি পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। সুপার আসলো, সুপার পিছন থেকে নেই মারতে, সুপারে পিছন থেকে মারছে। আপনারা কই যাইতে আসলাম, মানে কই থেকে কই যাইতে আসলাম? আমরা বাগনির বিয়া এর, আমার বউনা, আমি, আমার বোন, আমার বাগনি, আমরা যত জিনিস নেওয়া দিয়েছি শিলচাতে আওয়ার সময় আমরা বোনটা উঠে দিয়ে সদরঘাট অটো স্ট্যান্ডও তারা উঠে দিয়েছি। আর আমরা দুজন মাতাছি একবারে ষোলো আমরা ইয়ার পর থেকে আমরা মারি দিছি। আপনারা মানে বাড়ি যাওয়া আসলাম, বাড়ি যাওয়া আর পিছন দিক থেকে মারছে জানি। মন্ত্রিসভা সম্প্রসারণের পর মন্ত্রকগুলো বিতরণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নবাগত মন্ত্রী কৌশিক রায় পেয়েছেন খাদ্য ও সরবরাহ, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ ও মাইন্স অ্যান্ড মিনারেল এবং আসামের নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে পশুপালন ও ভেটেনারি বিভাগ, মৎস্য বিভাগ, পূর্ত সড়ক বিভাগের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এর বিভাগ দেওয়া হয়েছে। এদিন গুয়াহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌশিক রায় বলেন, সময়মতো সকল সামগ্রীর যোগান ধরে মূল্যবৃদ্ধি রোধে চেষ্টা করবেন তিনি। বরাকের জন্য সৃষ্টি করা বিভাগের দায়িত্ব লাভ করা গৌরবের কথা। মোট 3টা বিভাগের দায়িত্ব দিয়েছেন। সততা এবং নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে এগিয়ে নিয়ে যাব। একই এলাকায় 17 দিনে চতুর্থ চুরির ঘটনায় চোরদের সাহস এতটাই বেড়েছে যে তারা ঘুমন্ত মহিলার গলা থেকে চেইন ছিনিয়ে নিচ্ছে। ভাষাবিজ্ঞানী ডক্টর বিশাখা দাসের সারা জীবনের কাজ, এক্সটার্নাল হার্ড ডিস্ক, ল্যাপটপ, আইপ্যাড, জুম রেকর্ডার, 2টি মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা। প্রাপ্ত বিবরণে জানা যায়, ডক্টর বিশাখা দাসের বাড়িতে রাত 2টোর পর যখন তিনি ও তার স্বামী রামেন্দু শর্মা গভীর ঘুমে ছিলেন, তখন চোরেরা গ্রিল খুলে ঘরে প্রবেশ করে। তারা পেছনের দরজা খুলে বেডরুমে থাকা ট্রাঙ্ক ও সুটকেসটি বের করে তল্লাশি করে এবং তাদের পছন্দের জিনিসপত্র নিয়ে যায়। নমস্কার, আমি ডক্টর বিশাখা দাস। আমি একজন ফিল্ড লিঙ্গুইস্ট। আমি ভাষার উপরে কাজ করি আর নর্থ ইস্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের উপর কাজ করি। কিছুদিন আগে আমি অরুণাচল থেকে এসেছি, শেখদুকপেন ভাষার উপরে কাজ করছি। ওদের অ্যালফাবেটস নিয়ে ওদের অ্যালফাবেটস ডেভেলপ করছি, যেটাকে বলে অর্থোগ্রাফি ডেভেলপমেন্ট। আপনার বাসা কাঁঠাল রোড, মাদার টেরেসা লেন? আমার বাসা হয়েছে কাঁঠাল রোড, মাদার টেরেসা লেন। কালকে বা আজকে ভোরবেলা আমার চুরি হয়ে গেছে। আমাকে একদম শেষ করে দিয়েছে। আমার ল্যাপটপ, আমার মানে আইপ্যাড, আমার এক্সটার্নাল হার্ড ডিস্ক, আমার জুম রেকর্ডার সব নিয়ে চলে গেছে। আমার রিকোয়েস্ট, প্লিজ আমার জিনিসগুলো ঘুরিয়ে দিন। আমার ল্যাপটপ, আমার আইপ্যাড এগুলো ঘুরিয়ে দিয়ে দিন। এটা পুরো কমিউনিটির বিশ্বাস এটার মধ্যে। ওরা বসে আমার সঙ্গে কাজ করেছে, ওদের কাজগুলো আছে এটার মধ্যে। আমাকে ঘুরিয়ে দিয়ে দিন এগুলো, আমার ল্যাপটপ, আমার আইপ্যাড এগুলো ঘুরিয়ে দিয়ে দিন। এটা আমার রিকোয়েস্ট। উধারবন্দ থানা এলাকার গোসাইপুরে মহাসড়কের উপর দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 3 জন। আহত 3 জন হলেন শিলচর তারাপুর শিববাড়ি রোডের
অমান ভট্টাচার্য বয়স ১৯ ও নিতু দাস বয়স ২২ এবং আরকাটিপুরের ফারুক আহমেদ বয়স ৬৭। দুর্ঘটনা ঘটে রবিবার রাত ৮টা নাগাদ। জানা গেছে ফারুক স্কুটিতে চড়ে যাচ্ছিলেন, তখন একটি ইয়ন গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ ঘটে। এতে ফারুক ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। এদিকে স্কুটির সঙ্গে সংঘর্ষের পর ইয়ন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাশে দাঁড়িয়ে থাকা একটি টিপারে। এতে ইয়ন গাড়ির ২ আরোহী অমান এবং নিতু ও গুরুতর আহত হন। ৩ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। কিরকম ঘটনাটা হয়েছে কইতে পারবেন? ঘটনা ওদিক থেকে উঠার মধ্যে একটা কারটা স্পিডে আইছে। আচ্ছা, আইয়া দোকানের সামনে একটা গাড়ি খাড়া আসলো, চা খাওয়াত ও গাড়ির পরে মারি দিছে। খাড়া গাড়ি, গাড়িটা তার সাইডেও আসলো। কয়জন মানুষ আসলে গাড়ির ভিতরে? ৩ জন জখম। কেমন গুরুতর জখম? সিরিয়াস অবস্থা। আর একজন কি তার স্কুটি পরে দেখলাম যে আমি একটা স্কুটি মারিয়ে এর আগে স্কুটি একটাতে মারিয়ে আইছে। হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম সরকারের মন্ত্রিসভায় বর্তমানে হিন্দি ভাষাভাষীদের আধিপত্য রয়েছে। রাজ্যের বৃহত্তম জনগোষ্ঠীকে বঞ্চিত করে 2 হিন্দিভাষী বিধায়ককে মন্ত্রীপদ দেওয়া হয়েছে। রাজ্য কি শুধু বরাক উপত্যকার? বরাক থেকে 2 জন মন্ত্রী দেওয়ার দরকার কি? রাইজোর দলের সভাপতি অখিল গগৈ এসব অভিযোগ করেছেন। অখিল গগৈর এসব অভিযোগের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অসম প্রদেশ বিজেপি অনুসূচিত জনজাতি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকার। হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অখিল গগৈ মানব সিন্ডিকেট চালান। আসামের লোক কি হিন্দিভাষী নয়? কোথায় লেখা আছে যে হিন্দিভাষী অসমীয়ারা মন্ত্রী হতে পারে না? যে হিন্দীভাষী লোকসকলক প্ৰাধান্যতা দিয়া হৈছে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ কেবিনেটত। কিয় দিয়া হ'ল সেইটোৱে তেখেতৰ প্ৰশ্ন। মই আপোনালোকৰ মাধ্যমেৰে প্ৰথমতে এই মানৱ সিন্ডিকেট নামৰ বিধায়কজনক প্ৰশ্ন কৰিব বিচাৰোঁ যে হিন্দীভাষী মানুহবোৰ কি অসমৰ মানুহ নহয়? তেখেত যিটো সমষ্টিৰ পৰা প্ৰতিনিধিত্ব কৰি আছে, আজি বিধানসভাত মেম্বাৰ অফ লেজিসলেটিভ এছেম্বলি ইলেক্ট হৈ আহিছে, তেখেতৰ সমষ্টিত হিন্দীভাষী মানুহক তেওঁ পাইছেনে নাই পোৱা? হিন্দীভাষী মানুহৰ ভোট তেওঁ পাইছেনে নাই পোৱা? তেখেতে যেতিয়া বিধানসভালৈ ইলেক্ট হৈ আহিছিলে, তেখেতে শপত বাক্য কৰিছিলে যে কেতিয়াও মই কাৰো মাজত বিভেদ নানিম, সকলোকে সমদৃষ্টিৰে চাম। এই মিথ্যা শপতনামা উচ্চাৰণ কৰি তেওঁ সংবিধানো অপবিত্ৰ কৰিছে আৰু এই পবিত্ৰ সদনো অপবিত্ৰ কৰিছে। আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ চৰকাৰখন কি কেৱল মাত্ৰ বৰাক ভেলীৰ চৰকাৰ? অতি দুৰ্ভাগ্যজনক কথা অখিল গগৈ মহোদয়, আপোনাক ক'ব বিচাৰোঁ যে বৰাক ভেলীত থকা মানুহবোৰৰ মাজততো কেতিয়াও ব্ৰহ্মপুত্ৰ বৰাক ভেলীলৈ কোনো বিভেদ অহা নাই। কিন্তু সিদিনাখন আপুনি আহি ইয়াত ভিক্ষা খুজি গৈছে, ইয়াত ৰাইজৰ দলৰ প্ৰচাৰ কৰি গৈছে আৰু এই মাটিটোকে আপুনি গৈ গুৱাহাটী পোৱাৰ লগে লগে আপোনাৰ আচল স্বৰূপটো দাঙি দিছে। আপুনি বৰাক ভেলীৰ মানুহক বহুত বেয়া ট্ৰিট কৰিছে। আপোনাৰ মুখৰ পৰা এনেকুৱা ভাষ্য আমি বৰাক ভেলীৰ মানুহে আশা কৰা নাছিলোঁ। যেহেতু আপুনি এজন ইলেক্টেড ৰিপ্ৰেজেণ্টেটিভ হয়, আপুনি এজন এছেম্বলি ৰিপ্ৰেজেণ্ট কৰা ব্যক্তি হয়, আপোনাৰ মুখৰ পৰা এনেকুৱা কথা শোভা নাপাইছিলে। গতিকে তেওঁলোকৰ সিন্ডিকেট ৰাজ, কিবা ৰাজ, কিবি ৰাজ ক'ব পাৰে। মইতো মাত্ৰ অখিল গগৈ ডাঙৰীয়াক ক'ম, হে মানৱ সিন্ডিকেটৰ ৰজা, আপুনি প্ৰমাণ কৰক। আমাৰ সন্মানীয় মন্ত্ৰীসকলৰ বিৰুদ্ধে এনেকুৱা কথা কোৱাৰ আগত আপুনি অথেণ্টিক প্ৰমাণ কৰক। আপুনিতো চালে বেৰে কোবায়। হিন্দীত এটা প্ৰভাৱ আছে, আপুনি হিন্দীভাষীক বেয়া পায়তো, সেইকাৰণে হিন্দীৰ প্ৰভাৱ আপোনাৰ কাৰণে কৰিছোঁ। খিচিয়ানী বিল্লি খম্বা নচে। বুজিব পাৰিলে বুজি ল'ব, বুজিব নোৱাৰিলে চাই ল'ব গুগলত। খিচিয়ানী বিল্লি খম্বা নচে তার মানে কি হয়? অশান্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানালো হিউম্যানিটি ফাউন্ডেশন। অশান্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত সরকারের হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে জেলা কমিশনারের মারফত স্মারকপত্র প্রেরণ করেন হিউম্যানিটি ফাউন্ডেশন। আজকে আমরা
আমাদের জেলা উপায়ুক্তের ও যে জেলা আয়ুক্তের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টারকে একটা স্মারকপত্র দিয়েছি। স্মারকপত্র দিয়েছি এই জন্য বিগত 7 তারিখে আমরা হিউম্যানিটি ফাউন্ডেশনের উদ্যোগে শিলচরের সুশীল সমাজের সদস্যদেরকে নিয়ে এক সভায় বসেছিলাম যে বর্তমান যে পরিস্থিতি দিনের পর দিন যেটা বাংলাদেশে খারাপের দিকে যাচ্ছে, মাইনরিটিরা অসহায় বোধ করছেন, সেই ব্যাপারে আমরা বিশদ আলোচনার পর সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম আজকে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টারকে একটা স্মারকপত্র দিব। সেই হিসাবে আজকে হিউম্যানিটি ফাউন্ডেশনের সদস্য সহ আমরা সুশীল সমাজের সদস্য মিলে সেই স্মারকপত্র দিয়েছি। আমাদের কথা হলো যে বাংলাদেশ যেটা স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার সময় এই দেশের আপামর জনসাধারণ, এই দেশের সরকার সব সেই স্বাধীনতা যুদ্ধে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা অংশীদার ছিলাম। তাই বাংলাদেশে যদি এই কোনো অঘটন হয় লাইফ এবং প্রপার্টি নিয়ে, তো এটা আমাদেরকে এফেক্ট করবে, স্বাভাবিক। তো সেই জন্য আমরা আমাদের বিষয়বস্তুতে যেটা জোর দিয়েছি সেটা হলো যে এইরকম পত্রপত্রিকার মাধ্যমে অবস্থার সুরাহা হবে না, ডিপ্লোম্যাটিক প্রসেস স্টার্ট করতে হবে এবং এটা অতি সত্বর করতে হবে, করে অবস্থা ইজ করতে হবে, প্রশমন করতে হবে। সেইটাই আমাদের মূল কথা। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। পাঁচগ্রামের কাগজকল নিয়ে সরব হলেন জাকরু সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আনন্দ বরদলৈ। আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সাংসদ পরিমল শুক্লবৈদ্যের কাছে কয়েকটি দাবি উত্থাপন করেছেন। জাকরুর দীর্ঘ আন্দোলনের পাছত স্বৈরাচাৰী ভাৰত চৰকাৰৰ বিৰুদ্ধত আমি আইনী যুঁজত এতিয়া জয়লাভ কৰিছোঁ। আজি আমাৰ বিজয় দিৱস। ভাৰতবৰ্ষৰ চৰকাৰত মোদী ডাঙৰীয়া অহাৰ পাছত 2015ৰ পৰা আমাৰ শ্ৰমিক কৰ্মচাৰীৰ দৰমহাৰ পৰা কাটি ৰখা প্ৰভিডেণ্টৰ ফাণ্ডৰ টকা তেখেতে সৰলুকি কৰিছে। একাউণ্টত শ্ৰমিক কৰ্মচাৰীৰ একাউণ্টত জমা দিয়া নাছিলে। তাৰ বিৰুদ্ধে আমাৰ দীৰ্ঘ আইনী লৰাই চলি আছিল। এই আইনী লৰাই মাজৰে দিল্লী উচ্চ আদালতে আমাক এটা সকাহ দিছিলে, অলপ প্ৰভিডেণ্ট ফাণ্ড ৰিলিজ কৰাৰ কথা কৈছিলে, কিন্তু যে টকাখিনি জমা কৰা নাই সেইটোৰ ওপৰত বিচাৰ এতিয়াও পেণ্ডিং আছিলে। আমি ভাৰত চৰকাৰ, প্ৰভিডেণ্ট ফাণ্ড কমিশ্যনাৰ আৰু যিমানখিনি মন্ত্ৰালয় আছে এই অৰ্ডাৰৰ কপি লগাই আমি আমাৰ অৰ্ডাৰৰ কপি ছাৰ্ভ কৰি দিছোঁ। আমি এতিয়া বিশ্বাস কৰোঁ মোদী ডাঙৰীয়াৰ শাসনকালত আৰু অত্যাচাৰ নহ'ব। তেখেতৰ চৰকাৰে শ্ৰমিক কৰ্মচাৰীৰ গোটেই প্ৰাপ্যধন, অকল প্ৰভিডেণ্ট ফাণ্ড নহয়, গ্ৰেচুইটি, পেঞ্চন, দৰমহা যিমানখিনি পাব লগা আছে অতি সোনকালে তাৰ মীমাংসা কৰি আদায় দিব, নহ'লে ৰাইজে জানিব পাৰিব এই অত্যাচাৰী চৰকাৰৰ অত্যাচাৰৰ কোনো অৱসান নহয়। কিন্তু আমি সকিয়না দি কৈছোঁ, যদি কোনো ধৰণৰ আইনী জটিলতা আৰম্ভ কৰি আমাৰ এই প্ৰাপ্যখিনিৰ বিলম্ব কৰা হয় বা কোনো ধৰণৰ চক্ৰান্ত কৰা হয়, তেনেহ'লে আমি বৃহত্তৰ আন্দোলনত যাম আৰু লগতে আইনী লৰাই যিটো আছে এইটো আমি সৰ্বোচ্চতম আদালত সুপ্ৰিম কোৰ্টলৈকে আমি গৈ লৈ যাম। শ্রীভূমি মিউজিক ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে আয়োজকদের কাছ থেকে অসম্মানিত অনুভব করে অনুষ্ঠান না করেই ফিরতে হলো শিলচরের জাস্ট অ্যানাদার ব্যান্ড নামের এক দলকে। সাংবাদিক সম্মেলন করে জানালেন দলের বিমান নামের একজন সদস্য। আমার নাম এদি বিমন, আমরা একটা ব্যান্ড শিলচরের যার নাম জাস্ট অ্যানাদার ব্যান্ড। আমরা গত 4 বছর থেকে অ্যারাউন্ড 2019 থেকে শিলচর থেকে আমরা মিউজিক করলাম। অ্যান্ড আমরা শিলচর ছাড়াও নর্থ ইস্টের ডিফারেন্ট রিজিয়নে এবং ভারতবর্ষের বিভিন্ন শহরে গিয়ে আমরা পারফর্ম করছি।
তো গত 8 ডিসেম্বর জাস্ট অ্যানাদার ব্যান্ডরে ইনভাইট করা হয়েছে, মোর স্পেসিফিক্যালি আমরা হায়ার করা হয়েছে করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালের লিগে। এবং গত 8 তারিখে আমরা করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালে পারফর্ম করার লিগে সকালবেলা অ্যারাউন্ড 10টা নাগাদ ওখানে পৌঁছাই। এবং ওই সময়টাতে আমরা সাউন্ড চেকের সময় দেওয়া হয়েছে 10টা সাড়ে 9টার থেকে। তো ওই 10টার ভিতরে আমরা পৌঁছাই যেহেতু। তো ওইখানে যাওয়ার পরে আমরা সাউন্ড চেক শুরু করছি এবং সাউন্ড চেক শুরু করার গিয়া আমরা দেখছি যে স্টেজটা সেট আপ একদমই সেট না, মানে সাউন্ড চেক করার লেগে ব্যান্ড উঠার লেগে যে স্টেজ সেট করতে লাগে ওই স্টেজটা সেট করা না, মানে যারা এখানে সাউন্ডের ব্যান্ডার বা অর্গানাইজার আছে। তো স্টেজ সেট হয়েছে, এরপরে সাউন্ড চেক করছি। যেই সাউন্ড চেক শুরু করছি আমরা তাড়াহুড়া দেওয়া হয়েছে, 11:30 নাগাদ সাউন্ড চেক স্টার্ট হয়েছে। তাড়াহুড়া করা হয়েছে যে কলকাতার আরও ওই দিন ব্যান্ড আসলো, কলকাতার 2টা ব্যান্ড আমরা ছাড়াও, এবং লোকাল ব্যান্ডও আসলো করিমগঞ্জের। তো তারপর সন্ধ্যাবেলা হয়েছে, আমরা ইনফর্ম করা হয়েছে যে 6টার সময় 6:10 স্টেজ দেওয়া হইব। আমরা পুচ্ছি 6টার সময় ভেনুতে, নীলমণি স্কুলের মাঠে প্রোগ্রামটা হওয়ার করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল 8 তারিখে। আমরা সন্ধ্যাবেলা 6টায় আমরা ভেনুতে পৌঁছি ওই হোটেল থেকে। ওই হোটেল থেকে পৌঁছার পরে আমরা 6টার থেকে 6:30 অবধি গ্রিন রুমে ওয়েট করছি। এবং গ্রিন রুমে ওয়েট করার পরে আমরা 6:30টার সময় জানানি হয় যে আমরা যেভাবে কথা হয়েছিল, আমরা মেইলে কনফার্মেশন করা হয়েছিল যে আমরা পেমেন্ট দেওয়া হইব এবং সেই পেমেন্টের বাবদ আমরা 35 থেকে 45 মিনিট পারফর্ম করবো। একটা মিউজিক ফেস্টিভ্যাল যেখানে 3-4টা ব্যান্ড পারফর্ম করে একদিনে, ওইখানে আমরা স্লট দেওয়া হইব 35 to 45 মিনিটস। আমরা শিলচরের ব্যান্ড আমরা গেছি ওইখানে পারফর্ম করতে। আমরা যখন কইলো 15 মিনিট পারফরমেন্সে দেওয়া হইব, তখন আমরা তারা কইলাম যে 15 মিনিটে তো আমরা স্টেজে উঠবো, আমরা গিটার কানেক্ট করবো, আমরা নিজের জিনিস লাগাইবো। তো তারা বললো না, 15 মিনিটের বেশি তোমরা দেওয়া যেত না সময়। তো আমরা খুব ডিসহার্টেন্ড ফিল করলাম। আমরা ফিল করলাম যে আমরা লোকাল ব্যান্ড বা বরাকবেলির ব্যান্ড হিসাবে এখানে গেছি, তো আমরা কলকাতার ব্যান্ড আর পাপনও আজকে 9 তারিখে পারফর্ম করে, তো তারা সবে পারফর্ম করে, তারা যেভাবে ট্রিট করা হয় আমরা এরকম এত মানে আমরা এত নেগলিজেন্স এত নেগলেক্টেডভাবে কেনেই বা ট্রিট করা হয়। তা আমরা ডিনাই করলাম যে আমরা পারফর্ম করতাম না, আমরা এইখানে শো করলাম না, আমরা এই শোটা স্কিপ করবো, আমরা পারতাম না এইভাবে শো করতে, 15 মিনিটে পসিবল না। তো আমরা শোটা স্কিপ করছি, আমরা ওইখান থেকে আই গেছি। এবং এই পুরো বিষয়টা আমরা শিলচরের ব্যান্ড, আমরা লোকাল ব্যান্ড একটা জাস্ট অ্যানাদার ব্যান্ড, আমরা শুধু শিলচরে ব্যান্ড মানে শিলচরেই পারফর্ম করি এরকম না, উই পারফর্ম in entire northeast. We go to very different events, college fest, প্রাইভেট গিগস, সব জায়গাতে আমরা পারফর্ম করি। এরকম ট্রিটমেন্ট কোনোদিন পাইছি না। তো আমরা খুব দুঃখ পাইছি, আমরা হার্ট হয়েছি। অ্যান্ড আমরা এটা সবরে জানাইতে চাই আপনার থ্রুতে, মিডিয়ার থ্রুতে, যে যাতে লোকাল ব্যান্ডসরা এইভাবে যাতে ট্রিট না করা হয়, কোনো জায়গায় কোনো ইভেন্টে কোনো আর্টিস্টই যাতে এইভাবে ট্রিট না করা হয়, সে লোকাল হোক আর বাইরের হোক, এটাই আমার বক্তব্য। ভারতের মতো গণতান্ত্রিক দেশে প্রধানতম শত্রু হলো দুর্নীতি। রাজনৈতিক জগৎ থেকে শুরু করে ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান, সরকারি প্রশাসন যন্ত্র বা পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক পরিমণ্ডলে দুর্নীতি যেভাবে থাবা বসিয়েছে তা গভীর উদ্বেগের বিষয়। সোমবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে শিলচর প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। অধ্যাপক সুব্রত দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক। নেতাকর্মীদের বাড়িতে ইডি, সিবিআই হানা, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা বা এই সম্পত্তির যে মূল্য তা আমাদের গরিব যারা আছে তাদের মধ্যে বিতরণ করা, এইসব কিছুই হচ্ছে না, হবে না। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে, বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আজ আলোচনা সভা আয়োজিত হয়। আলোচনার বিষয় ছিল দুর্নীতির পরম্পরা, যুব সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎ। এ নিয়ে আলোচনা প্রসঙ্গে যে কথাটি বিশেষভাবে উঠে আসে যে একটি গণতান্ত্রিক দেশে সবচেয়ে বড় শত্রু হলো দুর্নীতি। আমরা আমাদের এই ভারতবর্ষে এই অঞ্চলেও আমরা দেখি যে দুর্নীতি কিভাবে সমাজ জীবনকে কুরে কুরে খাচ্ছে। রাজনৈতিক ক্ষেত্র থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, শিল্প, সরকারি যে প্রশাসন ব্যবস্থা রয়েছে, সব ক্ষেত্রেই দুর্নীতি আধিপত্য বিস্তার করে রেখেছে। এবং দেখা যায় যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, শাসক দলের নেতা বা বিরোধী দলের প্রভাবশালী যারা রয়েছে, কিভাবে তারা
রাতারাতি সম্পদে পাহাড় গড়ে তুলেছেন। যে আলোচনা করেছি, আমরা একটি নির্দিষ্ট প্রস্তাবের ব্যাপারে কেন্দ্র সরকারের কাছে, রাষ্ট্রসংঘের রাজ্য সরকারের কাছে আমরা পাঠাবো এবং আমাদের দাবি থাকবে যে যারা দুর্নীতি করে সম্পদ গড়ে তুলেছে সেটিকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 2-3 বছরের মধ্যে বাজেয়াপ্ত করে সেই সম্পত্তি সেই হ্যাভনটদের, যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদেরকে লটারি করে সেই সম্পত্তি তাদেরকে সমঝে দিতে হবে। এর ব্যাপারে আমরা আজকে আলোচনা সভায় একটা ঐকমত্যে উপনীত হয়েছি। এর ব্যাপারে আমরা নিরন্তর প্রয়াস চালিয়ে যাব যাতে সর্বক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে জনগণ সচেতন হন এবং দুর্নীতিকে সমূলে উৎপাদিত করা যায়। এ বিষয়ে আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমরা শপথ নিয়েছি। আগামী 4 ও 5 জানুয়ারি শিলচরের রামকৃষ্ণনগর সোশিও ওয়েলফেয়ার সোসাইটির রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শিলচর রাধামাধব রোডে এক সাংবাদিক সম্মেলনে কথা জানানো হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি ডক্টর গিরিধারী কর, সম্পাদক করুণা সিন্ধু দেব, সাংগঠনিক সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত প্রমুখ। যে রজত জয়ন্তীর দুদিনের অনুষ্ঠান, প্রথমে 4 জানুয়ারি আমরা সন্ধ্যাবেলা শিলচর গান্ধী ভবনে আয়োজন করেছি। শিলচর গান্ধী ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হবে। তারপর আমাদের যারা সোসাইটির যারা প্রবীণ কর্মকর্তারা রয়েছেন, যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা সহ কিছু আমন্ত্রিত অতিথিরা রয়েছেন, তাদেরকে আমরা সম্মানিত করব এবং তার পাশাপাশি আমাদের স্মরণিকা উন্মোচন হবে। স্মরণিকা উন্মোচনের পর আমরা সেদিন আমাদের যে সাংস্কৃতিক পর্বটা সেটা আমরা খুব সীমিত রেখেছি। আমাদের মূলত রামকৃষ্ণনগরের এবং রামকৃষ্ণনগরের গর্ব, বরাক উপত্যকার গর্ব, যিনি বর্তমানে ত্রিপুরাতে রয়েছেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবাশিস হেন্দ, তিনি অতিথি শিল্পী হিসেবে আসবেন। সঙ্গে থাকছেন শিলচরের আরেকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য। পরদিন আমরা প্রত্যেকবারের মতো ছোটেলাল শেঠ ইনস্টিটিউটেই আমরা আয়োজন করেছি। সকাল থেকে সভাপতির পতাকা উত্তোলনের পর সারাদিন খেলাধুলা হবে, দুপুর অবধি বিভিন্ন ধরনের খেলাধুলা থাকছে সেখানে। তারপর মধ্যাহ্নভোজনের পর আমাদের কিছু সিম্পোজিয়াম প্রোগ্রাম থাকে, যেমন কুইজ, এক্সটেম্পোর স্পিচ। এগুলোর পরে আমাদের যারা সদস্য এবং সদস্যের পরিবারবর্গের যারা ইচ্ছুক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, তাদের কিছু পারফরমেন্স থাকবে। এবং তারপর আমাদের রামকৃষ্ণনগরের একটি নাচের দল তাদের পারফরমেন্সে থাকবে, নৃত্যমধুর ডান্স একাডেমি। এবং তারপর আমাদের বরাকের জনপ্রিয় বাংলা গানের ব্যান্ড দলছুটের পারফরমেন্স থাকবে। এবং সারাদিনের বিভিন্ন পুরস্কার বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার যেগুলো, সেই পুরস্কার বিতরণ হবে রাত্রিবেলা। তারপর লটারি এবারও থাকছে। তো অন্যান্যবারের চাইতে এবার একটু আকর্ষণীয় পুরস্কার থাকবে লটারি। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে গতকাল সতত্ব ফাউন্ডেশন, ফ্লাইং কালচার্স প্রি স্কুল অ্যান্ড একাডেমি এবং শ্রী আদি টিবিএস এর সৌজন্যে জেলা পর্যায়ের মেগা চিত্রাঙ্কন প্রতিযোগিতার জ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল থেকে প্রায় 2500 জন প্রতিযোগীরা যোগদান করেছিলেন। এই প্রতিযোগিতা শেষ হওয়ার পর এক আলোচনা ও সংবর্ধনা সভা হয়। এই সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার গুণসিন্ধুজি মহারাজ, শ্রী আদি টিবিএস এর স্বত্বাধিকারী সিদ্ধার্থ শেখর দত্ত, ডিএস এর সচিব অতনু ভট্টাচার্য। এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত এবং এই প্রতিষ্ঠানকে যারা বিভিন্নভাবে সাহায্য করেছে, যে সমস্ত প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান, তাদের সে ভগবানের আশীর্বাদ এই প্রার্থনা। এই সুরের প্রধান নাচ, প্রথম এবং প্রধান নাচ শিক্ষা অর্জন, সুন্দর শিক্ষা অর্জন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, আমাদের শাস্ত্রের নিয়ম, সনাতন ধর্ম। পৃথিবীতে যে ধর্ম সব ধর্মকে গ্রাস করে নিয়েছে সেটা হচ্ছে সনাতন ধর্ম। সেই সনাতন ধর্ম বারবার বলা হয়েছে, অনুশাসন বলা হয়েছে, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্যদেব ভব, অতিথিদেব ভব। 108 শ্রী শ্রী রাধারমণ গোস্বামীর 110তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে শিলচর ক্ষুদিরামের
পাদদেশের সামনে থেকে অসংখ্য গুরুভাই ভগিনী শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসা রথকে বরণ করেন। এরপর এই রথের শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে ন্যাশনাল হাইওয়ে সেবাশ্রম প্রাঙ্গণে পৌঁছে। এই শোভাযাত্রাতে প্রচুর সংখ্যক পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন। এই শোভাযাত্রা চলাকালীন সেবাশ্রমের পুরোহিত এই বিষয়ে বক্তব্য রাখেন। রাধারমণ গোস্বামীজিও মানব কল্যাণের জন্য সবসময় কাজ করে গেছেন। আজও আমরা ভক্তরা তারই নির্দেশে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছি। যদিও আমরা সনাতন ধর্মের এটা ধর্মীয় প্রতিষ্ঠান, কিন্তু তারপরেও ধর্মের পাশাপাশি আমরা সেবামূলক কাজ করে যাচ্ছি। আমরা বন্যা হোক, প্রাকৃতিক বিপর্যয় হোক, যে কোনো বিপর্যয়ে প্রভুর সেনারা ঝাঁপিয়ে পড়ে মানুষের সেবার জন্য। এই রথযাত্রা গত 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং 14 ডিসেম্বর গিয়ে শেষ হবে। সেই রথযাত্রার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মধ্যে একটি মিলন এবং মহামিলনের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক। আপনারা জানেন যে বাংলাদেশের যেভাবে হিন্দু নিধনযজ্ঞ চলছে, সেই হিন্দুদের মধ্যে একতা এবং জাগৃত করতে আমাদের এই রথযাত্রা মূলত গুরুদেবের 110 বছর এবং মন্দিরের 299 বছর প্রতিষ্ঠাতা উপলক্ষে এই রথযাত্রার আয়োজন করা হয়েছে। বর্তমানে আমরা ত্রিপুরা ভ্রমণ করে এসেছি, বরাক উপত্যকা আছে। আগামী দিনে আমরা ব্রহ্মপুত্র উপত্যকা, নাগাল্যান্ড এবং মেঘালয়ে যাব। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় আগামী 11 ডিসেম্বর থেকে যোগা সেন্টারে যোগাসনের ট্রেনিং শুরু হবে। এই বিষয় নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে ফিজিক্যাল বিভাগের সচিব মিঠুন রায়, এজিএস ক্রীড়া অজয় কুমার রায়, ডিএসএর সচিব অতনু ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। জিমের মধ্যে সানডে যেহেতু আমরা জিম বন্ধ থাকে, তো এই জিমের মধ্যে আমরা করবো। টুইসডে অ্যান্ড উইডনেসডে, থার্সডে যেটা আছে এটা 2টা করে সেশন হইব, সব মর্নিং অ্যান্ড ইভিনিং। থার্সডেও সেম, আপনার মর্নিং ইভিনিং 2টা করে সেশন হইব। কারণ যেহেতু ইয়োগা যে জিনিসটা ওপেন যদি করা হয়, ওপেন করলে অনেক সময় বেটার, এর জন্য আমরা ওপেন রাখার চেষ্টা করি। আমরা জায়গাতে আদার্স জায়গা আছে, কিন্তু এই জায়গাতে না করি আমরা এই জায়গাতেই করার চেষ্টা করি। আর ওপেন তো মাঠে কোনোদিন করবো, প্লাস অনেকদিন বাচ্চারা বা যারা আইব মানে কি মাঠে আমরা অনেক সময় রানিং, ওয়াকিং এগুলো আমরা রাখবো। এগুলো আমাদের এক্সট্রা কিছু দরকার আছে, কারণ একটা বন্ধ ঘরের মধ্যে এইগুলোটা না করাটাই আমার মনে হয় বেটার। যদি বাইরে করি আমরা ওই বাকি দিন আমরা বাইরে করবো। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।